আসসালামু আলাইকুম। আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল, কম্পিউটার ডেমনস্ট্রেটর, আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা নিশ্চয়ই বাসায় আছো, সুস্থ আছো এবং ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা নিশ্চয়ই একটা নির্দেশনা শুনেছো যে এবারের বার্ষিক পরীক্ষা তোমাদের হচ্ছে না, তোমাদেরকে প্রমোশনের মাধ্যমে উপরের ক্লাসে উঠায় দেওয়া হবে বা উত্তীর্ণ করে দেওয়া হবে। তো এখানে শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছেন যে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিতে হবে ছাত্রীদেরকে অনলাইনে। তো অ্যাসাইনমেন্টগুলো পূরণ করে তারা জমা দেবে। আরও একটি নির্দেশনা হচ্ছে যে তোমরা নভেম্বর মাসের প্রথম থেকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হবে, যে সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে বলা হবে। তো তোমরা সকলেই অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে এবং আমাদের প্রত্যেকটি নিউজ তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমরা উপকৃত হবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের নবম শ্রেণী ভোকেশনাল শাখার কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তৃতীয় পরিচ্ছেদে বন্ধুরা আছে আমাদের ভূমিক্ষয়। ভূমিক্ষয় তোমরা কি জানো ভূমিক্ষয় কি? আচ্ছা, তোমরা যখন প্রচুর যখন বৃষ্টিপাত হয়, জোরে যখন বৃষ্টি হয়, তখন তোমরা কি দেখতে পাও? একবার চিন্তা করে দেখো তো। দেখবে যখন বৃষ্টির সময় তোমরা দেখবে বৃষ্টির পানি পড়ে ভূপৃষ্ঠের যে আলগা মাটিগুলো আছে সেগুলো কি হয়? একদম ধুয়ে 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 আলগা হয়ে সেগুলো উঁচু স্থান থেকে নিচু স্থানে গড়ে চলে যায়। আবার তোমরা খেয়াল করবে যখন জোরে যখন বাতাস বয় তখন কী অবস্থা হয়? তখন কি হয় বন্ধুরা? দেখবে তোমরা যে অনেক ধূলিকণা আমাদের মুখে আসা লাগে, আমাদের শরীরে লাগে, আমরা অনুভব করতে পারি এবং দেখতে পারি যে বাতাসের মাধ্যমে অনেক মাটি আলগা হয়ে বাতাসের সাহায্যে উড়ে উড়ে চলে যাচ্ছে। এই অবস্থা আমরা দেখতে পারি। তাহলে আমরা ভূমিক্ষয় বলতে কি বুঝলাম? তাহলে এই দুটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তা ভূমিক্ষয়টা কি। জমির বা ভূমির উপরিভাগ থেকে মাটির কোণা উঁচু স্থান থেকে নিচু স্থানে চলে যাওয়াকেই বলে ভূমিক্ষয়। তো বন্ধুরা, কি বুঝলাম আমরা? যে মাটির কোণা বিভিন্ন কারণে উঁচু স্থান থেকে নিচু স্থানে ধুয়ে যাক বা উড়ে যাক বা যে কোনো উপায়ে চলে যাওয়াকেই ভূমিক্ষয় বলে। ভূমিক্ষয় বিভিন্ন কারণে হতে পারে, যেমন ধরো বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদীর স্রোত, নদী ভাঙন। তারপরে আবার মানুষ জাতীয় কিছু কিছু ভূমিক্ষয়ের জন্য দায়ী। যেমন আমরা যখন কৃষিকাজের জন্য আবাদের জন্য চাষাবাদ করি, চাষ যখন করি, জমি যখন আমরা কর্ষণ করি বা চাষ করি, তখনও আমরা এই ভূমিক্ষয়টাকে দেখতে পারি। তো বন্ধুরা, চলো বিশদ আলোচনায় চলে যায়। তো ভূমিক্ষয় জানলাম, এরপরে জানবো ভূমিক্ষয়ের প্রকারভেদ। ভূমিক্ষয়ের প্রকারভেদ। তো আমরা প্রধানত একে দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে বলতে পারি প্রাকৃতিক ভূমিক্ষয়, আর দুই নম্বরে বলতে পারি মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়টা কেমন? যেটার উপর আমাদের কোনো হাত থাকে না। যেমন বৃষ্টিপাত, আমরা কি চাইলে ইচ্ছা করলে বৃষ্টিপাত ধরাতে পারি? না বন্ধুরা, পারি না। তারপরে কেমন? তারপরে ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, যেগুলো আমাদের ইচ্ছায় হয় না, সেগুলি হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়। আর মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় কি?
যেটা মানুষেরা সৃষ্টি করে যে ভূমিক্ষয়টা সেটাই হচ্ছে মনুষ্য কর্তৃক বা মানুষ কর্তৃক ভূমিক্ষয়। যেমন কৃষিকাজ, তারপরে যদি বলি যে গাছ, আমরা যে অবারিত গাছ কাটতেছি তার ফলে ভূমিক্ষয় হয়, তারপরে পাহাড়ের ঢালে চাষাবাদের ফলে ভূমিক্ষয় হয়, এগুলো মানুষ কর্তৃক, মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। তো এখন আমরা প্রথমে প্রাকৃতিক ভূমিক্ষয় কী এবং এর কারণ সম্পর্কে জানব। প্রথমে তো বললাম প্রাকৃতিক ভূমিক্ষয়, যেটার উপর মানুষের কোনো হাত থাকে না, এরকম ভূমিক্ষয় হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, বা প্রকৃতির দ্বারা সৃষ্ট যে ভূমিক্ষয়টা সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়। তো প্রাকৃতিক ভূমিক্ষয় হয় বিভিন্ন কারণে। তো যেমন সেটা হচ্ছে বৃষ্টিপাত, আগে বলেছি বৃষ্টিপাত, ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকম কারণে ভূমিক্ষয়টা হয়ে থাকে। তো বৃষ্টিপাতজনিত কারণ যে কয়টা আছে সেটা একটু আমরা একটু দেখে নেই। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়, বৃষ্টির পানির সঙ্গে যে নরম আস্তরণ, ভূপৃষ্ঠের নরম আস্তরণটা চলে যায় সেটা হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়। এই বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় প্রধানত চারটি ভাগে ভাগ করতে পারি, বা চারটি কারণ আমরা এখানে দেখাতে পারি। এক নম্বরে আসতেছে আস্তরণ ভূমিক্ষয়। এক নম্বরে আমরা কি বলতে পারি? আস্তরণ আস্তরণ ভূমিক্ষয়। আস্তরণ ভূমিক্ষয়টা কেমন? আমরা যখন বৃষ্টির পানিতে ভূপৃষ্ঠের যে নরম অংশটা থাকে বা যে আস্তরণটা পড়ে পলিমাটির দ্বারা, সেই আস্তরণটা ক্ষয়ে যাওয়াকে আমরা বলি আস্তরণ ভূমিক্ষয়। দুই নম্বর যদি বলি আমরা, তাহলে আমরা দেখতে পাবো রিল ভূমিক্ষয়। রিল ভূমিক্ষয় যখন প্রচুর বৃষ্টিপাত বা নদীর মোহনায় বা বন্যার পরে দেখা যায় যে পানি একদিক দিয়ে যখন যায় তখন কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, এরকম নালা জাতীয় সৃষ্টি হয়। পুরাপুরি নালা নয়, কিন্তু এরকম নালার মতো সৃষ্টি হয়। দেখতে অনেকটা মানচিত্রের মতো দেখা যায়। বিভিন্ন রকম ফাটল বা নিচু জায়গা যখন যায় যখন পানিটা যখন এই আলগামারিটাকে নিয়ে যখন চলে যায় তখন এরকম গর্তের মতো সৃষ্টি হয়, সেটাই হচ্ছে রিল ভূমিক্ষয়। তারপরে আছে নালা ভূমিক্ষয়। নালা ভূমিক্ষয়, বৃষ্টিপাতের ফলে বৃষ্টির পানি যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে অনেক সময় গর্তের সৃষ্টি হয়, নালার মতো সৃষ্টি হয়। জমির যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থার মতো নালা থাকে সেই রকম নালার সৃষ্টি হয়। এভাবেও বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় হয়ে থাকে। তারপরে যদি আমরা দেখি নদী ভাঙন। নদী ভাঙন, নদী ভাঙন বৃষ্টির ফলে যে সমস্ত নদী এলাকাগুলো থাকে সেগুলো কি হয়, নদীর একুল ভাঙে ওকুল গড়ে, অর্থাৎ এক সাইড বন্যার ফলে ভেঙে চলে যায় এবং অন্য সাইডে আবার যে সেটা জমা হয়। এইভাবেও বৃষ্টিজনিত কারণে ভূমিক্ষয় হয়ে থাকে। আর মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় তো আমরা তো দেখলাম, মানুষ, এটা গেল ভূমিক্ষয়ের প্রাকৃতিক যে ভূমিক্ষয়টা আছে সেইটার মধ্যে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আমরা দেখলাম। তারপরে আমরা দেখব মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। মানুষ তাদের
জীবিকার তাগিদে এবং অন্যান্য নানাবিধ কারণে এই ভূমিকে ব্যবহার করে থাকে। অনেক সময় পাহাড় কেটে চাষ করা বা জমিতে চাষ করা, এভাবে আমরা কি করি, জমির উপরিভাগকে আমরা আলগা করে ফেলি। আলগা করার ফলে বৃষ্টির সঙ্গে, বাতাসের সঙ্গে অথবা অন্যান্য কারণে পানি সেচের সঙ্গে, পানি নিষ্কাশনের সঙ্গে এই স্তরগুলো কি হয়, যে ভূস্তরে যে আছে উপরের যে নরম অংশটা, সেই নরম অংশটা ধুয়ে চলে যায়। এভাবেই মনুষ্য কর্তৃক বা মানুষ সৃষ্ট যে সমস্ত ভূমিক্ষয়গুলো আছে সেটাই হচ্ছে মনুষ্য ভূমিক্ষয়। তো আমরা ভূমিক্ষয়ের ক্ষতির দিকগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। তো যেহেতু আমাদের ক্লাসটা অনেক ছোট, সেহেতু আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি, শুধুমাত্র মূল বিষয়গুলো বা মূল কথাগুলো নিয়ে আমরা বলতেছি। তোমরা এর সঙ্গে পাঠ্যপুস্তকের সঙ্গে আমাদের এই ক্লাসগুলো দেখবে এবং মিল করে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমরা উপকৃত হবে। তো এখন আমরা দেখব কি, ভূমিক্ষয়ের ক্ষতির বিভিন্ন দিক। ভূমিক্ষয়ের ক্ষতির বিভিন্ন দিক। প্রথমত আমরা বলতে পারি, পুষ্টি সমৃদ্ধ উপরের স্তরের মাটি অন্যত্র চলে যায়। ভূপৃষ্ঠের যে নরম অংশটা থাকে, যেটাতে জমির যে পুষ্টি থাকে, পুষ্টিমান থাকে, এই পুষ্টি সমৃদ্ধ উপরের স্তরে যে মাটিটা আছে সেইটা এই ভূমিক্ষয়ের মাধ্যমে চলে যায়। এতে আমাদের কি হয়, জমি পুষ্টি হারায়, এখানে আবাদ বা চাষাবাদ করা খুবই কঠিন হয়ে যায়, জমি উর্বরতা হারায় এবং কাঙ্ক্ষিত ফসল আমরা চাষ করতে পারি না। এই জন্যই আমাদের এই দিকটা মাথায় রেখে ভূমিক্ষয় যাতে কম হয় সেই বিষয়গুলো আমরা খেয়াল রেখে জমি চাষ করব। তো পুষ্টি সমৃদ্ধ নরম মাটি কী হয়, এই ভূমিক্ষয়ের ফলে অন্যত্র চলে যায় এবং জমি পুষ্টি হারায়। তারপরে যদি বলি আমরা, মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়। মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়। হ্যাঁ, পুষ্টি সমৃদ্ধ যদি উপরে নরম মাটি যদি অন্যত্র চলে যায়, তাহলে জমিটা কী হবে, অবশ্যই পুষ্টিহীনতায় ভুগবে সেই জমিটা এবং এই পুষ্টির কারণে আমরা কাঙ্ক্ষিত ফসল আবাদ করতে পারবো না। তারপরে যদি দেখি, নদী নালা, হাওর বাওর যে বিল আছে, এই সমস্ত ভরাট হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, দেখো, ভূমিক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের নরম অংশটা নদীতে গিয়ে পড়ে, এর জন্য নদীরা কী হয়, ভরাট হয়ে যায়। হাওর এবং বিলেও এই এই নরম অংশটা পড়ার ফলে এই বিল ভরাট হয়ে যাওয়ার কারণে আমরা কি করতে পারি না, চাষাবাদ করতে পারি না। আবার এটা যে শুধু ক্ষতির কারণ তাও নয়, অনেক নিচু অঞ্চল যেখানে আমরা চাষ করতে পারি না, সেখানে আবার এই যে উপরে অংশটা যে পুষ্টি সমৃদ্ধ মাটিগুলো নিচু অংশতে যায় পড়তেছে, তো সেখানে এই যে বিলে বা হাওরে যে নরম অংশটা পড়ে, সেই নরম অংশটা আবার আবাদও কিন্তু ভালো হয়। এর যেমন ক্ষতির দিকও আছে, তেমনই ভালো দিকও আছে বন্ধুরা। আর নদীর গভীরতা হ্রাস পাওয়ার কারণে নৌ চলাচল বিঘ্ন ঘটে। তো এখানে 4 নম্বর আমরা বলতে পারি নৌ চলাচল বিঘ্ন ঘটে। নৌ চলাচলে বিঘ্ন, যখন নদীর গভীরতা যখন হ্রাস পায়, তখন কি হয়, আমাদের নৌপথটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখানে
আমরা তখন আর নৌকা চলাচল করতে পারে না, কারণ বাংলাদেশে যে কয়েকটা পথ আছে তার মধ্যে নৌপথ হচ্ছে সবচেয়ে সহজলভ্য এবং সাশ্রয়ী, যেখানে খরচ অনেক কমেই আমরা চলাফেরা করতে পারি। কিন্তু এই নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, এই ভরাট হওয়ার কারণে আমরা নৌ চলাচল এখানে ভালোভাবে করতে পারি না। এই ছিল ভূমিক্ষয়ের ক্ষতির বিভিন্ন দিকের মধ্যে ছিল পুষ্টি সমৃদ্ধ নরম মাটি উন্নত চলে যায়, মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়, নদী নালা হাওর বিল ভরাট হয়ে যায় এবং নৌ চলাচলে বিঘ্ন ঘটে। তো বন্ধুরা, এখন আমরা জানব এই ভূমিক্ষয় রোধে করণীয় তার আগে আমরা জানব ভূমিক্ষয়ের কারণসমূহ, কি কি কারণে ভূমিক্ষয় হয়ে থাকে। ভূমিক্ষয়ের কারণসমূহ প্রথমে যদি আমরা বলি তাহলে কি পাবো? বৃষ্টিপাতের কারণে তো মূলত ভূমিক্ষয়টা হয়ে থাকে। বৃষ্টির কারণে জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়। এই কারণেই বৃষ্টিটাকেই আমরা প্রধান কারণ বলে চিহ্নিত করতে পারি। তারপরে যদি আমরা দেখি তাহলে পাবো মাটির প্রকৃতি, তো যেহেতু নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেহেতু এই নদীমাতৃক দেশ হওয়ার কারণে বিভিন্ন নদীর মোহনায় বা নদীর এলাকাসমূহ বালি মাটি দিয়ে তৈরি। এই বৃষ্টির ফলে এই মাটিটা দ্রুত সরে যায়, এই জন্য আমাদের মাটির প্রকৃতির উপরও এই ভূমিক্ষয় নির্ভর করে। আর যে সমস্ত এলাকায় এঁটেল মাটি আছে সেই সমস্ত এলাকায় বৃষ্টির ফলে কিন্তু ওইভাবে ভূমিক্ষয় আমরা লক্ষ্য করতে পারি না। যেরকম আমরা বেলে মাটিতে পারি, কিন্তু অন্যভাবে আমরা এঁটেল মাটিতে এত ভূমিক্ষয় হলেও খুবই সামান্য পরিমাণে হয়, কিন্তু বেলে মাটির মতো এত বৃহৎ পরিমাণে হয় না। এই জন্যই মাটির প্রকৃতিটা আমাদের ভূমিক্ষয়ের কারণ। তারপরে দেখা যায় জমি চাষের পদ্ধতি। জমি চাষের পদ্ধতি দেখো বন্ধুরা, যখন জমিতে বিশেষ করে আমরা জমিতে ধান চাষ করি, তখন জমিকে খণ্ড খণ্ডভাবে আমরা আইল বা মাটি উঁচু করে আইল বা অন্য কোনোভাবে বা কোনো আবর্জনার দ্বারায় যে দিক দিয়ে পানি নিষ্কাশিত হয় বা যে দিক দিয়ে পানি প্রবেশ করে সেখানে যদি আমরা দিতে পারি, তাহলে এই জমিটার উপরিভাগের মাটি অন্যত্র সরে যাবে না। তো এই জন্য আমাদের জমি চাষের যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটার উপরেও বিশেষভাবে নজর দিতে হয়। তারপরে আছে বায়ু। ভূমিক্ষয়ের কারণের মধ্যে আরও একটি অন্যতম কারণ হচ্ছে বায়ু। অনেক সময় ঝড় বা ঘূর্ণিঝড়, এই সমস্ত ঝড়ের মাধ্যমে এক স্থানের মাটি অন্য স্থানে সরে যেতে আমরা দেখি। এই কারণেই দ্বিতীয় বৃহত্তম যে কারণটি আছে সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরই বায়ু প্রবাহ বা বায়ু। তারপরে যদি আমরা দেখি ভূমির ঢাল। হ্যাঁ বন্ধুরা, দেখো যে সমস্ত এলাকায় পাহাড়ি অঞ্চলের কথা বলি, যদি পাহাড়ের গায়ে যখন আমরা চাষাবাদ করি তখন কি হয়, উপরের মাটিটা সহজে আলগা হয়ে যায় এবং বৃষ্টির দ্বারা এই ভূমির ঢাল থেকে বা পাহাড়ের গা থেকে বৃষ্টির সাহায্যে মাটিটা ধুয়ে নিচে চলে আসে বা সমতল অঞ্চলে চলে আসে, উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে প্রবাহিত হয়ে চলে আসে। তো এখানে আমরা আড়াআড়িভাবে পাহাড়ের গায়ে আমরা চাষাবাদ করি, তাহলে কি হবে, বৃষ্টির পানিটা আড়াআড়িভাবে ওই যে উঁচু উঁচু যে আলগুলো থাকবে সেগুলোতে আটকে যাবে এবং ভূমিক্ষয়টা কম হবে। এই জন্য ভূমির ঢালটাও এখানে ভূমিক্ষয়ের প্রধান কারণ, অন্যতম কারণ। তো এরকম নিবিড় চাষ পদ্ধতি, শস্যের প্রকৃতি, মানুষের কার্যাবলী, বিভিন্ন রকম কারণে আমরা ভূমিক্ষয়টা দেখতে পাই। তো এখন আমরা জানব ভূমিক্ষয় থেকে বা ভূমিক্ষয় রোধের উপায়।
তো মানুষ যেহেতু প্রকৃতির কাছে বাধা, প্রকৃতির নিয়মকে আমরা কেউ কখনো অস্বীকার করতে পারি না, সেহেতু আমরা দেখতে পাই যে আজকে বৃষ্টি হবে বা ঝড় হবে বা জলোচ্ছ্বাস হবে, সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই আটকাতে পারবো না। কিন্তু যে পন্থা অবলম্বন করলে ক্ষতির পরিমাণটা নিম্ন পর্যায়ে থাকে বা ক্ষতিটা কম হয়, সেই পন্থা অবলম্বন করাকেই আমরা বলি প্রতিরোধ ব্যবস্থা। তো ভূমিক্ষয় রোধের কার্যকরী উপাদানসমূহ, ভূমিক্ষয় রোধের উপায় আমরা বলতে পারি। ভূমিক্ষয় রোধের উপায়, পানি প্রবাহ হ্রাস করা। তো ভূমিক্ষয় যদি আমরা রোধ করতে চাই, পানির যে প্রবাহটা আছে সেটাকে হ্রাস করতে হবে। যখন নদীতে হোক বা জমিতে হোক, যেই দিক দিয়ে আমার জমিতে পানিটা প্রবেশ করবে, সেই পানিটা যেন একদম উচ্চ চাপে যেন না আসে, ধীর গতিতে যেন জমিতে পতিত হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই আমাদের জমিতে পানি আস্তে আস্তে প্রবেশ করবে এবং ভূমিক্ষয়টা আমরা রোধ করতে পারবো। দ্বিতীয়ত বলতে পারি পানি নিষ্কাশনের সুবন্দোবস্তকরণ। পানি নিষ্কাশনের সুবন্দোবস্তকরণ, পানির যেরকম প্রবাহ বা স্রোতটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে হবে, একই সাথে পানি যে জমি থেকে আমরা নিষ্কাশিত করব বা নিষ্কাশন করব বা নদীর থেকে পানি আমরা নিষ্কাশন করব তখনও বিভিন্ন প্রকার আল দিয়ে বা আবর্জনা দিয়ে সেটাকে এমনভাবে ধীর পথে নিয়ে আসতে হবে যেন ভূমির মাটিটা ওখানেই ওই আলে বাধাপ্রাপ্ত হয়ে আটকা পড়ে এবং ভূমিক্ষয় কম হয়। তারপরে যদি আমরা দেখি জমির জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধিকরণ। জমির যেন জৈব পদার্থটা বেশি পরিমাণে থাকে, যেন উপরের মাটি যেন বা জৈব পদার্থ যেন ধুয়ে গেলেও জমিটা যেন অনুর্বর হয়ে না পড়ে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে যদি মনে করি, তারপরে দেখি আমরা পাহাড়ের ধাপে ধাপে ফসল চাষ করা। পাহাড়ের যে ঢালগুলো থাকে সেগুলোতে আমি তো আগেই বললাম যে আড়াআড়িভাবে আমরা যদি চাষ করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভূমিক্ষয়টা কম হচ্ছে বা ভূমিক্ষয়টা আমরা রোধ করতে সক্ষম হচ্ছি। তারপরে আছে কন্ট্রোল পদ্ধতিতে চাষ করা। তো এইভাবে আমরা বিভিন্ন উপায়ে এই ভূমিক্ষয়টাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেহেতু প্রথমে তো বললাম যে প্রকৃতির উপর আমাদের তো কোনো হাত নেই, প্রকৃতি যে কোনো সময় আমাদের যে কোনো বিপদের মধ্যে ফেলতে পারে। তো সেখানে আমরা প্রকৃতিকে তো নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু এমন ব্যবস্থা গ্রহণ করতে পারি যে ব্যবস্থা গ্রহণ করলে আমাদের ভূমিক্ষয়টা সহনীয় পর্যায়ে থাকে এবং আমাদের কৃষির উপরে বিরূপ প্রভাব না পড়ে। সেই দিক বিবেচনা করে উপরোক্ত আলোচনাগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে এই আশা রেখে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।